হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে ভৌতবিজ্ঞানের ক্লাসে মেটালার্জি বা ধাতুবিদ্যা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। এগুলো তোমরা ফলো করবে। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে। তো প্রথম কোশ্চেন, পিবি, সিএ, সিইউ, জেডএন, এমজি এ কটাকে রাসায়নিক সক্রিয়তা সারণী অনুযায়ী বা কেমিক্যাল অ্যাক্টিভিটি সিরিজ অনুযায়ী সাজানো হলে কিভাবে সাজানো হবে? অবশ্যই এখানের মধ্যে সবার নিচে থাকবে সিইউ কপার, তার উপরে থাকবে পিবি বা লেড প্লাম্বাম, তার উপরে থাকবে জেডএন জিঙ্ক, তারপরে থাকবে এমজি ম্যাগনেসিয়াম, এবং এই সিরিজের সবার উপরে থাকবে সিএ ক্যালসিয়াম। এটা কিন্তু যে পাঁচটা বললাম তার মধ্যে সাজানো হলে এটাই আসবে। নেক্সট, কার্বন বিজারণ দ্বারা কোন ধাতুগুলো মূলত নিষ্কাশন করা যায়? অবশ্যই মধ্যম সক্রিয়তা সারণীর যে কটা ধাতু রয়েছে, অর্থাৎ আয়রন, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্রোমিয়াম, এগুলো মোটামুটি এখানে এই পদ্ধতির দ্বারা আমরা নিষ্কাশন করতে পারবো। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, লেড এদেরকে যদি আমরা সিরিজ অনুযায়ী সাজাতে চাই তাহলে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে? অবশ্যই সবার নিচে এখানে থাকবে লেড, তারপরে চলে আসছে আয়রন, তারপরে অ্যালুমিনিয়াম, সবার উপরে থাকবে সোডিয়াম Na। অ্যালুমিনিয়াম এবং টিনের মধ্যে কোনটা সক্রিয়তা শ্রেণীতে নিচে রয়েছে? এটা অবশ্যই হবে তোমরা যেটা টিন বা এসেন বলে চেনো সেটা সবার নিচে থাকবে। নেক্সট হচ্ছে কি, আমরা টিনকে যদি অ্যাসিডে চোবাই, লঘু অবস্থায় অ্যাসিডে অবশ্যই, তাহলে কি গ্যাস উৎপন্ন হবে? এটা অবশ্যই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। টিন কিন্তু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। নেক্সট, আমরা যদি মরচে পড়া এই যে প্রসেসটা, এটাকে আমরা মানে কন্টিনিউ দেখতে চাই যে কিভাবে হচ্ছে, পরীক্ষা করে দেখতে চাই, তাহলে শুধু কি অক্সিজেনই যথেষ্ট? এটা কিন্তু নয়, অক্সিজেন ছাড়াও তার সঙ্গে H2O জলীয় বাষ্প অবশ্যই দরকার বা জল দরকার। নেক্সট হচ্ছে, কোন ধরনের অশুদ্ধি থাকলে আয়রনে মরচে পড়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়? অবশ্যই কম তড়িৎ ধনাত্মক কোনো ধাতু, যদি আয়রনের থেকে কম তড়িৎ ধনাত্মক কোনো ধাতু আমরা দেখতে পাই, সেই টাইপের ধাতুগুলো কিন্তু থাকলে মরচে পড়ার টেন্ডেন্সিটা জেনারেলি বেড়ে যায়। কম তড়িৎ ধনাত্মক ধাতুর মধ্যে কোনগুলো পড়ে? যেরকম আমরা এসএন বলতে পারি, ঠিক আছে, এটা থাকলে সেটা এই ব্যাপারটা ঘটতে পারে। অথবা আমরা বলতে পারি যে যদি পিবি থাকে তাহলে এটা ঘটতে পারে। লোহায় মরচে পড়াটা কী ধরনের প্রক্রিয়া? এটা অবশ্যই একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। নেক্সট, জিঙ্ক ছাড়া আর কোন ধাতুর প্রলেপ দিলেও আমরা যদি লোহার ওপর দিই তাহলে মরচে আটকায়? এটা অবশ্যই টিনের প্রলেপ লাগানো যেতে পারে। নেক্সট, ক্লোরাইড আয়নের উপস্থিতি থাকলে মরচে পড়ার প্রসেসটা ত্বরান্বিত হয়। তো এই পদ্ধতিতে কোন ব্যাপারটায় আমরা কোন পরিবহনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই সব থেকে বেশি? এটা অবশ্যই আন্ডার ওয়াটার যে পাইপ লাইনগুলো রয়েছে সেখানে তেল পরিবহন করা হয় বা অন্যান্য প্রাকৃতিক গ্যাস এইসব জিনিস পরিবহন করা হয়, সেই সব পাইপ লাইনগুলো সব থেকে বেশি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট, লোহাকে বজায় রেখে তার উপর রং টং না করে আমরা এমন কোনো পদ্ধতি কি করতে পারি যার জন্য লোহা মরচে পড়ার হাত থেকে বেঁচে যায়? অবশ্যই করা যায়। লোহাকে স্টিমের সাহায্যে বিক্রিয়া করিয়ে লোহার ওপর একটা আয়রনের অক্সাইড, ফেরিক অক্সাইড Fe3O4 এর আস্তরণ তৈরি করা যায়। এটা তৈরি করলে কিন্তু মরচে পড়ার প্রক্রিয়াটা যথেষ্ট মানে কমে যায় বা বন্ধই হয়ে যায় বলতে গেলে। আর খোলা বাতাসে যদি আমরা তামাকে রেখে দিই, তামার উপর একটা আস্তরণ পড়ে যেটাকে প্যাটেনা বলা হয়। এই আস্তরণটা কি থাকে? এটাই থাকে বেসিক কপার অক্সাইড এবং তার সাথে সাথে কিছুটা কপার হাইড্রক্সাইড, অনেক সময় কপার সালফেটও থাকে। তো কীরকম ফর্মুলা হয়? CuOH CuSO4, অথবা অনেক সময় CuO প্লাস CuOH অথবা অনেক সময় বেসিক কপার কার্বনেটও তৈরি হয়, যেটা হয় CuOH CuCO3, ঠিক আছে। মেনলি কিন্তু সব থেকে বেশি আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু এই প্যাটিনা যেটাকে বলি সেটা কিন্তু CuOH CuCO3। তো আজকে আমরা এই কটাই আলোচনা করলাম। যদি এখানে কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।